নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল গপ্পোল্যাটস প্রাইভেট লিমিটেডে। আজ আমরা নিয়ে এসেছি বাংলা সাহিত্যের অন্যতম রহস্যময় ও রোমাঞ্চকর চরিত্র তারানাথ তান্ত্রিকের এক অসাধারণ কাহিনী। কিংবদন্তি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে সৃষ্টি এই গল্প আমাদের নিয়ে যায় তন্ত্র, অলৌকিক শক্তি, অজানা রহস্য এবং অতিপ্রাকৃত অভিজ্ঞতার এক অনন্য জগতে। শুরু করার আগে শুধু একটি কথা, এই গল্প সাহিত্য ও বিনোদনের উদ্দেশ্যে পরিবেশিত। কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে আমরা প্রশ্রয় দিই না। এই গল্পে তারানাথের ভূমিকায় অভিনয় করেছেন বিভুব্রত আচার্য, মাতু পাগলি এবং অন্যান্য নারী চরিত্রে ত্রিশাগ্নি সরকার, কথকের ভূমিকায় অভিষেক দে, কিশোরীর চরিত্রে সৌরভ গোস্বামী, রামনিধির ভূমিকায় সায়ন উপাধ্যায় এবং অন্যান্য সমস্ত চরিত্রে প্রদীপ চক্রবর্তী এবং আমি সুদীপ চক্রবর্তী। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক। সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। রাস্তার বইয়ের দোকানে বই দেখে বেড়াচ্ছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বলল, এই যে, এখানে কি করছো? চলো চলো, একটা জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষী, নাম শোনোনি? মস্ত বড় জ্যোতিষী। হাত দেখানোর লোক চিরকালই আছে, কিন্তু সত্যিকারের ভালো জ্যোতিষী কখনো দেখিনি। তাই জিজ্ঞেস করলাম, বড় জ্যোতিষী তার মানে কি? যা বলে তাই সত্যি হয়? আমার অতীত বর্তমান সব বলতে পারবে? আসলে ভবিষ্যতের কথা বললে ঠিক বিশ্বাস হয় না তো। কিশোরী বলল, আরে ভাই, চলোই না। পকেটে টাকা আছে তো, ওই 2 টাকা মতোও নেবে। নিজেই যাচাই করে দেখে নেবে ও বলতে পারে কি না। কাছে একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনই নামমাত্র। কিশোরী বলল, এই যে এই বাড়িটা। হেসে বললাম, এই বাড়িটা? তোমার এই লোকটাকে না বোগাস মনে হচ্ছে। এত রাজা মহারাজা যার ভক্ত, তার বাড়ির এরকম দশা। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে একটা ছেলে মানুষের গলা ভেসে এলো। কে? কিশোরী জিজ্ঞাসা করলো। জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভেতর থেকে খানিকক্ষণ কোনো শব্দই এলো না। তারপর দরজা খুলে গেল। এক ছোট ছেলে উঁকি মেরে আমাদের দিকে সন্দিগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, কোথা থেকে আসছেন? আমাদের আসার উদ্দেশ্য শুনে সে আবার ভেতরে চলে গেল। কিছুক্ষণ আবার ভেতর থেকে কারো কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি বললাম, বুঝলে, ব্যাপারটা যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখবে বলে। দেখো, এবার ঠিক ডেকে নিয়ে যাবে। আমার কথাই ঠিক হলো। একটু পরেই ছেলেটি দরজা খুলে বলল, আসুন, ভেতরে আসুন। ছোট্ট একটা ঘরে তক্তাপোশের ওপর আমরা বসলাম। কিছুক্ষণ পরে ভেতরে দরজা ঠেলে এক বৃদ্ধ ঢুকলেন। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করে বলল, আরে আসুন আসুন পণ্ডিত মশাই, আসুন আসুন। বৃদ্ধের বয়স 60-62-র বেশি হবে না। রং টকটকে গৌরবর্ণ। এই বয়সও গায়ের রঙে জৌলুস আছে। মাথার চুল প্রায় সবই উঠে গেছে। মুখে বুদ্ধিমত্তা আর ধূর্ততার মিশ্র ভাব। নিচের চোয়ালের গড়ন দৃঢ়। চোখ দুটি বড় বড়, উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিং এর কথা মনে পড়ল। দুজনের মুখেই আশ্চর্য সাদৃশ্য রয়েছে, তবে লর্ড রেডিং এর মুখে আত্মপ্রত্যয়ের ভাব অনেক বেশি। আর এই লোকটির চোখের কোণের কুঞ্চিত রেখাগুলোর মধ্যে যেন একটু ভরসা হারানোর ভাব স্পষ্ট। অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন, এখন তার অনেকটাই হারিয়ে ফেলেছেন। প্রথমে আমি হাত দেখালাম,
বৃদ্ধ একমনে খানিকক্ষণ দেখে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আপনার জন্মদিন 15ই শ্রাবণ, 1305 সাল। ঠিক। আপনার বিয়ে হয়েছে 1327 সাল, ওই 15ই শ্রাবণ। ঠিক তো? কিন্তু জন্ম মাসে তো বিয়ে হয় না, আপনার হলো কেমন করে? এরকম তো কখনো দেখিনি। কথাটা একদম ঠিক। আমার আরো মনে ছিল এই কারণে যে আমার জন্মদিন ও বিয়ের দিন একই দিনে হওয়াতে বিয়ের সময় এটা নিয়ে বেশ একটা গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানে না। সে এর আগে আমাকে কখনো দেখেনি। আমার বন্ধু কিশোরী সেনও জানে না, কারণ তার সঙ্গে আমার আলাপ মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ব্যক্তিগত সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। বৃদ্ধ বলে চললেন, আপনার 2 ছেলে, 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন, কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের ওপর আপনার মস্ত বড় ফাঁড়া গিয়েছিল 13 বছর বয়সে। কি ঠিক বললাম? কথা সবই ঠিক। লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি। হঠাৎ তারানাথ বললেন, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্টও হয়েছে। সে টাকা আর পাবেন না, বরং আরো কিছু ক্ষতির যোগ দেখছি। আমি আশ্চর্য হয়ে তার মুখের দিকে চাইলাম। মাত্র 2 দিন আগে কলুতলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামার সময় 5খানা নোট সদ্য মানিব্যাগটা খোয়া গিয়েছে। লজ্জায় পড়ে কথাটা কাউকে বলতে পারিনি। তারানাথ বোধহয় থট রিডিং জানে, কিন্তু আরো ক্ষতি হবে সেটা কেমন করে বলছে? এইটুকু মনে হয় ধাপ্পা। তাও ভালো, অন্তত অন্যান্য হাত দেখা গণকের মতো তারানাথ মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না। আমার সম্বন্ধে আরো অনেক কথা তারানাথ সেদিন বলেছিল। লোকটার প্রতি আমার শ্রদ্ধা জন্মালো। মাঝে মাঝে তার ওখানে যাওয়া শুরু করলাম। হাত দেখাতেই যে শুধু যেতাম তা নয়, প্রায় যেতাম আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স থেকেই সাধু সন্ন্যাসীদের সঙ্গে বেড়াতে বেড়াতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করার ফলে তারানাথও কিছু ক্ষমতা লাভ করেছিল। তাই নিয়ে কলকাতায় এসে সে কারবার খুলল এবং গুরুদত্ত ক্ষমতা ভেঙে খেতে শুরু করল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি শীঘ্রই এমন নাম করে বসল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকে যেত। পয়সা আসতে শুরু করলো অজস্র, কিন্তু যে পথে আসলো সেই পথেই বেরিয়েও গেল। হাতে একটি পয়সাও টিকল না। তারানাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী এবং সুরা। এই 3 দেবতাকে তুষ্ট করতে কত বড় বড় ধনির দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়ে পথের ফকির হয়ে গেছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছরে তারানাথ যা পয়সা করেছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যে তা কর্পূরের মতো উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল বললেই চলে। ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে সত্যিকারের পয়সা নষ্ট হলো। তবু ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণের কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনো খানিকটা পসার বজায় রাখতে পেরেছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াবার উপায় ও কৌশল খুঁজতেই তারানাথের অধিকাংশ সময় নষ্ট হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময় কোথায়? আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ যে পসার নষ্ট হবার পরে আর পায়নি, এ কথা খুবই ঠিক। আমাকে পেয়ে তার নিজের ওপর বিশ্বাস ফিরে এসেছে। সুতরাং আমার সঙ্গে তারানাথের কেমন একটা বন্ধুত্বের সৃষ্টি হলো। সে আমায় প্রায়ই বলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে
তারানাথের ক্ষমতা কিছু আছে কিনা। সঠিক লোক পাইনি এতকাল যে তাকে কিছু দিয়ে যাই। হঠাৎ একদিন বলল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমাকে শিখিয়ে দেব। 2 হাতের আঙুলে 2 চোখ চেপে ধরে 2 বুড়ো আঙুল দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যাস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। উপরে আকাশে পূর্ণ চন্দ্র, আর নিচে একটা গাছের তলায় 2টি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শনের অভ্যেস যে করে, এই জগতে তার অজানা কিছু থাকে না। চন্দ্র দর্শন করি আর না করি, তারানাথের কাছে প্রায় যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে, যা পথে ঘাটে বড় একটা শোনা তো চাইই না, বরং দৈনন্দিন খাটিয়া খাওয়া জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই। পৃথিবীতে যে আবার এমন সব ব্যাপারও ঘটে, তা কোনোদিন জানা ছিল না। একদিন বর্ষার বিকেলবেলা তারানাথের ওখানে গেছি। তারানাথ তখন তুলুট কাগজের তৈরি একখানা পুরনো পুঁথির পাতা উল্টাচ্ছিল। আমায় দেখে বলল, চলো হে, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনলাম। তারানাথের স্বভাবই ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করে বেড়ানো, বিশেষ করে সেই সাধু যদি তান্ত্রিক হয়। তবে তারানাথ সব কাজ ফেলে তার পেছনে দিনরাত পড়ে থাকবে। অগত্যা গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করতে বললেন। আমি বেলফুলের নাম করতেই তিনি বললেন, পকেটে রুমাল আছে, বার করে দেখো। রুমাল বার করে দেখি তাতে বেলফুলের গন্ধ ফুরফুর করছে। আমি সাধুর থেকে প্রায় 5-6 হাত দূরে বসেছি এবং এর মধ্যে আমার পকেটে কেউ হাত দেয়নি। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেউ নেই। রুমালে আমার নামও লেখা, সুতরাং হাত সাফাইয়ের কোনো সম্ভাবনা আদৌ নেই। খুব একটা যে আশ্চর্য হলাম না এমন নয়, কিন্তু যদি ধরেই নিই যে সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যে আমার রুমালে গন্ধের সৃষ্টি করেছেন, তবে এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করাই দাঁড়ায়, তাহলে সেই সাধনার আমি কোনো মূল্য দিই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফেরার সময় তারানাথ বলল, না, লোকটা নিম্ন স্তরের তন্ত্র সাধনা করেছে, তারই ফলে 2-1টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করতেও তো অনেক গবেষণার দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করল, তার পেছনে তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভাব্যতা রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্সের গোটা সমস্যাটাই তো এর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটিজম, তাহলে তো সাধুর ইচ্ছা শক্তি ততক্ষণই কার্যকর হবে যতক্ষণ আমি তার সামনে আছি। কিন্তু তার সান্নিধ্য থেকে দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে, তার প্রভাবের মূলে যে কি আছে সেটাও তো এক গুরুতর সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ালো। তারানাথের সঙ্গে তার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি তো দেখছি এই দেখেই আশ্চর্য হয়ে পড়লে হে। তবুও তো সত্যিকারের তান্ত্রিক দেখোনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, ওই যাকে তোমরা ব্ল্যাক ম্যাজিক বলো। এক সময় আমিও যে এই জিনিসের চর্চা করিনি তা নয়। ওই আতরের গন্ধ আর এমন কি, আমি এমন সব ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করতে পারবে না। একজনকে চিনতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটুও দাগ লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার ফলে পাওয়া শক্তি ও ব্ল্যাক ম্যাজিক ছাড়া আর কিছুই নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক আমি দেখেছি।
একবার কি হলো জানো, ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়ায় এক নামকরা সাধু ছিলেন। আমার খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। ছেলেবেলায় উনি আমাদের বাড়ি প্রায় আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদেরকে নিয়ে গল্প করতে বসতেন, আর প্রায়ই বলতেন, দুই চোখের মাঝখানের ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, একদিন ঠিক দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস কিন্তু। মাস দুই তিনেক পরে আমার সত্যিই একদিন জ্যোতি দর্শন হলো। মনে মনে ভাবলাম, জ্যোতি দর্শন এটা আবার কেমন? চন্দ্র দর্শনের মতো নাকি? মুখে জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি তাহানাথ? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যের কিছু আগে বাড়ির পেছনের দিকের পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিয়ে ঘণ্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না, হপ্তার মধ্যে দু তিন দিন হবে। মাস তিনেক পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী, যোগাভ্যাস ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে মন টেকে না। ঠাকুরমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধ্যা শেষ হতে তখনও অনেকটা সময় বাকি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি। চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায় মালিয়ারা রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা, রুদ্রপুর। তারপর কি যেন একটা ভাবলেন। খুব অল্পক্ষণের জন্য একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, আচ্ছা, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? আমাদের গ্রামে সান্যালেরা এক সময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়িঘর। শুনেছি দরজায় নাকি হাতি বাঁধা থাকত। কিন্তু এখন তাদের অবস্থা খুবই শোচনীয়। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু? তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো? খেয়াঘাট? রুদ্রপুরে তো নদীই নেই। মজে গিয়েছে সেই কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু সব হাঁটাচলা করে। তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে জানি। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা উনি জানলেন কি করে? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গায়ের কথা জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষের কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে এমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে উনি বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম কিছু করগে যা, এ পথ তোর নয়।
আমার কথা শোন। আমি বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও নে। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি আমাকে বললেন, আমার পিছন পিছন কেন আসছিস? আপনাকে ছাড়ব না, আমি কিচ্ছু চাই নে, শুধু আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা, চলে যা। তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তাকে অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা থাকা সত্ত্বেও তার পেছনে পেছনে যেতে আমায় বাধা দিলে। দাঁড়িয়ে কিছুক্ষণ পর সামনে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলাম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়লেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলেনি, অনেকদিন পর বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়ে রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমার বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওইসব শখ ছিল কিনা, অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশের রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিল রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলুম, আচ্ছা, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? না, ঠিক তা নয়। ওখানে তখন ভরা একটা নদী ছিল বলে শুনেছি। খুব স্রোত ছিল সেই নদীর, বড় বড় কিস্তিও চলতো। কোনো এক নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওই জায়গার নাম হয়েছিল লাভাঙার খেয়া ঘাট। প্রায় চিৎকার করে বলে উঠলুম, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, খেয়া ঘাট। জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রেও আছে যে ওই শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙার খেয়া ঘাটের উপর। তা কেন বলো তো? এসব কথা জেনে তোমার কি দরকার আছে? বই টই লিখছো নাকি? ওনাকে আর কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। এরপর কিছুদিন বাড়িতে থেকে পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী।
পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে। যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন চটপাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে। বলল, কেন এসেছিস? বেরো এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসছি, দয়া করুন আমার ওপর। পাগলি চেঁচিয়ে উঠে বলল, পালা, পালা, এক্ষুনি পালা এখান থেকে, নইলে কিন্তু বিপদে পড়বি। তারপর আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বলল, যা, বেরিয়ে যা এখান থেকে। নির্জন শ্মশান। ভয় হলো ওর ওই বিভৎস মূর্তি দেখে। কি জানি মারবে টারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তারপর দিন। পাগলি বললে, আবার কেন এলি? বললাম, মা, আমাকে দয়া করো। দয়া? দূরা, দূরা এখান থেকে। তারপর রেগে আমায় মারলে এক লাথি। ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাতে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলেই যাই, আর এখানে নয়। এ এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোন দিন। কিন্তু শেষ রাত্রে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে বিকট চেহারা তো আর নেই, মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বলল, লাঠিটা খুব লেগেছে না রে? তা বাবা, রাগ করিস নে, কাল আবার যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। উমা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে খেপে গিয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারল। আমিও তখন মরিয়া হয়ে উঠেছি। বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, তাই এলাম। তোকে বলতে গিয়েছিলাম, তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা, দূর হ এখান থেকে। কেন জানি না, এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক না কেন, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎই সে বলল, ওইখানটায় বস। আঙুল তুলে দেখিয়ে দিল জায়গাটা। তার আঙুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করে কোনো উপায় নেই, কাছেই বসতে হলো। সে বলল, কেন এসে এখানে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না তোর দ্বারা। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি কোনো উত্তর দিলাম না। খানিক বাদে পাগলি নিজে থেকেই বলল, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো তো দরকার, তাই না? বল, বল কি খাবি? পাগলির শক্তি কত দূর দেখবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতার গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। যাই হোক, পাগলিকে বললাম, হ্যাঁ, খাবো। বল কি খাবি? আমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করল। শ্মশানের কতকগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল। হাতে তুলে নিয়ে সেগুলো দেখিয়ে বলল, এই নে, খা। এটা ক্ষীরের বরফি, এটা আমৃতি, আর ওই যে
জিলেপি। আমি তো অবাক, ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি অসম্ভব হাসি হেসে বলল, কই খা, খা তোর ক্ষীরের বরফি। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেব? ছি ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই, অনেক দূর এগিয়েছি। দিলাম সেই কয়লা মুখে পুড়ে, যা থাকে কপালে। পরক্ষণেই থু থু করে সেই বিশ্রী বিষাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলাম। পাগলি আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে চোখে তখন জল এসে গেছে। কি বোকামি না করেছি এখানে এসে। এ তো পুরোই পাগল, পাগল ছাড়া আর কিচ্ছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়াগাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বলল, খেলি খেলি, রাবড়ি খেলি, আর খাবি মর্তমান কলা। পেটুক কোথাকার, পেটের জন্য এসেছো শ্মশানে আমার কাছে? দূরা দূরা জানোয়ার। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি। একটুও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবে না, আবার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে বাবা, হাসিস আজ, রাগ করে না। এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যা হোক, জেগে উঠে আর রাগ রইল না। পাগলি আমায় জাদু করলো নাকি? আবার গেলাম দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। সে আমায় দেখে বলল, আবার এসেছিস দেখছি। আচ্ছা নাচর বান্দা তো তুই। আমি বললাম, কেন বাঁদর নাচ নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদায় করে আবার রাতে আসতে বলো। এরকম হয়রান করে তোমার লাভ কি? পাগলি বললে, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তা করবি? বললাম, হ্যাঁ আছে, যা বলবে তাই করব। দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলো। বলল, আজ রাত্রে তুই আমায় মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে, বুঝলি? নিয়ম আমি তোকে বলে দেব। এখন বাজার থেকে মদ আর দুটো চাল ছোলা ভাজা কিনে নিয়ে আয় গে। যা, মাঝে মাঝে যখন আমার মৃতদেহ হা করে বিকট চিৎকার করে উঠবে, তখন আমার মুখে এক ঢোক মদ আর চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার ওপর বসে তোকে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের দেখে ভয় পাস নে যেন। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, এমনকি প্রাণ পর্যন্ত হারাতে পারিস। রাজি? ও যে এমন একটা কথা বলবে তা বুঝতে পারিনি। সেই কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। বললাম, তুমি যা বলবে তাই করব, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমিই বা আমার জন্য মরতে যাবে কেন? পাগলি রেগে গিয়ে বলল, তবে এখানে মরতে এসেছিলি কেন মুখ পোড়া? দূরা, বেরো এখান থেকে। আরো নানা রকম অশ্লীল গালাগালি দিল আমায়। পাগলির মুখে কিছু বাধে না, মুখ বড় খারাপ। অবশ্য আমি আজকাল ওগুলো আর গায়ে মাখি না, কাশওয়া হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি আবার মুখ বিকৃত করে বলল, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে তবে এ পথে কেন এসেছিস কাঠের মরা? তন্ত্রমন্ত্রের সাধনা
ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা গিয়ে কামিজ চাদর পরে অংশে চাকরি কর, গিয়ে বেরো। তুমি শুধু রাগই করো, পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছো না। আমি যখন ফাঁসিতে যাব তখন ঠেকাবে কে? মনে মনে আবার সন্দেহ হলো, না, এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময়টাই নষ্ট করেছি, এছাড়া আর কিছু না। তখনই মনে পড়ল, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময়ে সময়ে সত্যি এমন সব কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার ওপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন নিজে থেকেই ডেকে বললে, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকেও বেলা গালাগাল দিয়েছি, কিছু মনে করিস নি। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিচ্ছু হয় না। কিভাবে শক্তি লাভ হয়? পৃথিবীতে নানা রকমের জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে গিয়ে দেহ শূন্য হলে তাদের আর চোখে দেখা যায় না। আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি অনেক বেশি। এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, শাখিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়। তখন যা আদেশ করা হয় এরা তাই করে। করতেই হবে, না করে তো উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার মধ্যেও বিপদ আছে। একটু অসাবধান তুমি যদি হয়েছ, তোমাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এরকম কথা পাগলির মুখেই মানায়। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থা ওই কথার উপযুক্তই বটে। গ্রাম শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগে একটা চিতার কাঠকয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে লোকজন নেই। হঠাৎই আমার গা যেন শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাকিনী। তারা অতি ভয়ানক জীব। বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। দয়া মায়া বলে পদার্থ নেই তাদের। পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন পেট লোকের বাঘ ভাল্লুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনী মন্ত্রে সিদ্ধ হওয়ার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞেস করলাম, মা, তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ, তাই না?
পাগলি চুপ করে রইল। আমি তাকে আর ঘাঁটালাম না। বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না, কিন্তু এ বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। পরের দিন গ্রামের লোকজন আমাকে পাগলি সম্পর্কে অনেক কথা বলল। শুনুন, আপনি ওখানে যাবেন না এত ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ। ওর মধ্যে এমন কিছু শক্তি আছে যে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাটাবেন না মশাই। গায়ের লোক ওর কাছেও গেছে না। আপনি বিদেশি লোক, শেষে মারা টারা পড়বেন নাকি? মনে মনে ভাবলাম, কি আর আমার করবে, যা করবার তা করেছে। তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপর একদিন যা হলো তা বললে তুমি বিশ্বাস করবে না। একদিন সন্ধ্যার পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি যাতে পাগলি টের না পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা তো নয়, স্পষ্ট দেখলাম। ভাবলাম তাই তো, এ আবার কে এলো? দু এক পা এগিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞেস করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বলল, কি? সেই যে তিনি এখানে থাকতেন। মরণ, কে তার নামটাই বল না। নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই হাসি, সেই কথা বলবার ভঙ্গি, সেই পাগলি তো। এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি লুকিয়ে রয়েছে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি, কিন্তু বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি, হাসতে হাসতেই বলল, ভাবছো কি? এসো না, বসো না এসে পাশে। লজ্জা কি? আহা, আর অত লজ্জার দরকার নেই, এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমায় কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি, এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। এই হতচ্ছাড়া, কোথায় যাচ্ছিস? দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ বরং ফিরে যাই। কিন্তু পাগলি বলল, এদিকে আয়, এখানে বস। বললাম, তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি? মরণ, ঘাটের মরা, আবার আবুল তাবুল বকছে। আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো। আমায় আর ভয় দেখিও না। তোমায় তো মা বলে ডেকেছি, দয়া করে আমায় আর ভয় দেখিও না মা। পাগলি বললে, শোন তবে, তুই সেরকম নোস। তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না। এ অত সাধু সেজে থাকবার কাজ নয়। থাক, তোকে দু একটা কিছু দেব, তাতেই তুই করে খেতে পারবি। শুধু একটা মরা চাই, আসবে শিগগির। অনেক মরা এই ঘাটেই আসবে, ততদিন অপেক্ষা কর। কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস তো? সব সাধনা, ভিন্ন কিছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। ভীতু লোক আমি ছিলাম না কোনো কালেই। তবু কখনো মরার ওপর বসে সাধনা করতে হবে এ কল্পনাও করিনি। রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু দেখো পুলিশের হাঙ্গামার মধ্যে যেন জড়িয়ে না পড়ি। বাকি আর সব কিছুতে আমি রাজি আছি। একদিন সন্ধ্যার কিছু আগে গিয়েছি।
সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় দেখেই বলল, এই শোন 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 শোন, এদিকে আয়, একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি আয়, আয় আয় এদিকে। নদীর ধারে বড় একটা পাকুড় গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধ হয়। পাগলি বলল, ওই যে তোল মরাটা, সে করবে নেমে যা, জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে সে করে রেখে দে, ভেসে না যায়। তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বলল, মরার ওপর বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবিনি তো? ভয় পেয়েছ কি মরেছ? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম, এটা কে? একেই তো সেদিন। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বলল, ওই আপদ, চেঁচিয়ে মরছিস কেন? হ্যাঁ, আমার মাথার মধ্যে সব কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন। সেই মুহূর্তে পাগলিকে দেখে আমার অত্যন্ত ভয় হলো। মনে মনে ভাবলাম, এ অতি ভয়ানক লোক দেখছি, গায়ের লোকে তো ঠিকই বলে। কিন্তু ফিরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বলল, সন্ধ্যা থেকে আমি তাই তাই করে গেলাম। সন্ধ্যার পর আমি শবের ওপর আসন করে বসলাম। এরপর পাগলি একটা অর্থশূন্য মন্ত্র আমাকে বলল, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বলল, যদি কোনো বিভীষিকা দেখতে পাস, একদম ভয় পাবি না, ভয় পেলেই কিন্তু মরবি। তখনও আমার বিশ্বাস হয়নি। রাত্রিক্রমে গভীর হলো, নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নিকষ অন্ধকারে দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি ঠিক খেয়াল করিনি। হঠাৎ নদীর ধারে একটা কষার ঝোপের আড়ালে একপাল শেয়াল ডেকে উঠল। শেয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার ওপর বসে সেই শেয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল। ঠিক সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপার ঘটল। শেয়াল ডাকার সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বউ মানুষেরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজল না। দলে দলে উঠে আসছে, 1টা, 2টো, 5টা, 10টা, 20টা। তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি তো এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব গরুড়া পাখি। বীরভূমে নদীর চরে এদের প্রায় দেখা যায়। দুপায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলো, হরি হরি, পাখি। চিন্তাটা আমার তখনও সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা যেন খলখল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল। চেয়ে দেখি একটাও পাখি আর নেই, আবার সব অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে। আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকে চোখ যায়, দূরে কাছে ডাইনে বাঁয়ে
প্রায় সব দিকেই। অন্ধকারের মধ্যে সাদা সাদা হয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য নরকঙ্কাল। কতকালের পুরনো ছিন্ন হাড়ের কঙ্কাল। তাদের অনেকেরই হাতে সব আঙুল নেই। অনেকের হাড় রোদে জলে চটা উঠে ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে। তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙাচোরা নোনা ধরা হাড়ের রাশির স্তূপ হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব। সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একসাথে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়ালো। এ আবার কে? আমি কিছু বলবার আগেই মেয়েটি হেসে হেসে বলল, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যার নাম তো শুনেছিলাম পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না, আর এত সহজেই নি। বললাম, আমার মহা সৌভাগ্য মা যে আপনি এসেছেন। আমার জীবন ধন্য হলো। মেয়েটি বলল, তুমি মহাডামরির সাধনা করছো কেন? আগে আমি তো জানি নে কোন সাধনা কিরকম। পাগলি আমায় যেমন বলে দিয়েছে তেমনি করছি। বেশ, মহাডামরির সাধনা তুমি ছাড়ো। ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতে দরকার নেই। তুমি মহাডামরির ভৈরবীকে দেখোনি, অতি বিকট তার চেহারা। তুমি ভয় পাবে। ছেড়ে দাও ও মন্ত্র জপ। সাহসে ভর করে বললাম, অনেক সাধনা করে আপনাদের পাওয়া যায় শুনেছি। আপনি এত সহজেই আমাকে দেখা দিলেন কেন? তোমার কি সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগেও কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথার গোলমাল হয়ে গিয়েছে। কিছু ঠিক করতে পারলাম না। বললাম, না না, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আমি কিছুই জানি না আপনারা কে। যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথাটার জবাব যদি পাই। মেয়েটি বলল, মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিকবক পথের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্যে ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিকবক পথের সাড়া জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না। ভয়ে ভয়ে বললাম, তবে আমি কি খুবই পাষণ্ড? তোর বেলায় এসেছি সম্প্রদায় রক্ষার জন্য। অত ভয় কিসের? আমি কি তোকে লাথি মেরেছি, না শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি? ঠিক করে পরীক্ষা না করেই কি সাধনার মন্ত্র বলে দিয়েছি তোকে? আমি তখন ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? মেয়েটি আবার বলল, মহাডামরের বড় ভীষণ রূপ। তোর যেমন ভয় সে তুই পারবি না। ও ছেড়ে দে। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলি? এই সময়ে যে শব্দের ওপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল। পড়তেই ভয়ে ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন যেন হয়ে গেল। শব্দের সঙ্গে সম্মুখে ষোড়শী রূপসী চেহারার কোনো তফাৎ নেই। একই মুখ, একই রং, একই বয়স। মেয়েটি ব্যঙ্গের হাসি হেসে বলল, চেয়ে দেখছিস কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করে ফেললাম। কে আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলি নাকি?
একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে ফিরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কাল হাড়ের হাতে তালি দিতে দিতে একে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলে, আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁচড়ানো। তবু তাদের নৃত্য সমানেই চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে সে কি বিভৎস ঠক ঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্র পথে এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু থালু দেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনের শেয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারিদিক পূর্ণ হলো। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেছে, তার নিচে চিল শকুন উঠছে সেই গভীর রাত্রে। শেয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাত্রে বাকি সব জগৎ নিস্তব্ধ। সৃষ্টি যেন নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিশাচিটা আমার দিকেই যেন ছুটে আসছে, তার আগুনের ভাঁটার মতো জ্বলন্ত দু চোখে ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সেই পুঁতিগন্ধ, সেই শেয়ালের ডাক, সেই আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একটাই উদ্দেশ্যে। তারা সকলেই আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার ওপর বসে আছি, সে সবটা চিৎকার করে কেঁদে বললে, উদ্ধার করো, রোজ রাত্রে এমনি হয়। আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার ক্ষতি হয়নি, আমায় উদ্ধার করো। কত কাল আছে এই শ্মশানে? 56 বছর। কাকে না বলি, কেউ দেখে না। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূবের আকাশ ফর্সা হয়ে এসেছে। কোথায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি সেই বটতলা, আমার সামনে পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। যা যা যা, তোর বোঝা গিয়েছে। আসন ছেড়ে পালিয়েছিলিস না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললাম, কিন্তু আমি তো ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যের কথা বলতে, তিনিই এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বললে, তাই তুই সরসের রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? তোর ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনার বাধা। তুই ষোড়শীকে চিনিস না? শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্ম শক্তি এবং দেবী যক্ষরিতু মহাষোড়শী সুন্দরী। উচ্চতন্ত্রের সাধনা ভিন্ন তিনি প্রকট হন না। তুই তা জানিস কি? ওসব মায়া। আমি সন্দিগ্ধ শুনে বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে আরো এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারার নারীও দেখেছি। আমার মাথার ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল পাগলির কথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল। কি সেটা? পাগলি বলল, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি দেখেছিস তিনি মহাডামরী, মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি না? আসন ছেড়ে ভাগলি কেন? হঠাৎই পাগলি খিলখিল করে হেসে উঠল। মুখ পোড়া বাদর কোথাকার। উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিনীদের নিয়ে কারবার করি। ওরে অল্পে তোকে ভেলকি দেখিয়েছি। তুই তো সব সময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলিস তুই? সকাল কোথায়? এখন
এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি, এই তো সবে সন্ধে। হ্যাঁ, পাগলি বলে কি? আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক রে বাবা! সত্যিই তো সবেমাত্র সন্ধ্যা হয় আমার সব কথা মনে পড়ল। এসেছি ঠিক বিকেল 6টায়, আষাঢ় মাসের দীর্ঘ বেলা। মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিলশকুনির ঝাঁক, সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন এমন ভোলালে? আর কেনই বা মিথ্যে ভয় দেখালে আমায়? তোকে বাজিয়ে নিচ্ছিলাম, তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয়, তন্ত্রের সাধনা। তুই আর কোনোদিন এখানে আসবার চেষ্টা করবি নে, এলেও আর দেখা পাবি নে। আচ্ছা, আসবো না। শুধু একটা কথার উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তিধর, তবু তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? তুই সেসব বুঝবি নে। মহাষড়শী, মহাডামরী, ত্রিপুরা সুন্দরী, এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনিই কেটেছে, এ জন্ম গেল, গুরুর দেখা পেলাম না। যা যা, তুই ভাগ। তোর সঙ্গে এসব বুকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা যা যা, পালা 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 পালা। চলে এলাম। সে আর 40 বছরের কথা। আর চাইনি, বলতে পারো ভয়েই চাইনি। পাগলির দেখাও পাইনি আর কোনোদিন। তখন আমি চিনতাম না, বয়সও কম ছিল। এখন আমার মনে হয় পাগলি সাধারণ মানবী নয়। সংসারের কেউ ছিল না। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতো, তুমি আমি সামান্য মানুষে তার কি বুঝবে? যাক সেসব কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেব। 2 হাতের বুড়ো আঙুল দিয়ে আমি দেখলাম তারানাথের বকুনি আজ আর থামবে না। অন্তত যতক্ষণ এখানে আছি। উঠে পড়লাম, বেলা 12টা বাজে। আপাতত চন্দ্র দর্শনের থেকেও গুরুতর অনেক কাজ বাকি। তারানাথের কথা বিশ্বাস করেছি কিনা জিজ্ঞাসা করছেন। না, এর কোনো জবাব আমি দেব না।